পর্যাবৃত্ত গতি। গত ক্লাসে আমরা কি পড়েছিলাম? সরল দোলকের দোলনকালের সমীকরণটা পড়েছিলাম। দোলনকালের সমীকরণটা আমরা পেয়েছিলাম t = 2 পাই √L/g। ঠিক আছে, এখান থেকে আমরা স্পষ্ট বুঝতে পারছি যে টি এর মানটার সাথে এল এর এবং হচ্ছে জি অর্থাৎ কার্যকরী দৈর্ঘ্য এবং জি এর একটা সম্পর্ক আছে। কার্যকরী দৈর্ঘ্য যদি বাড়ে দোলনকালটা বাড়বে, কার্যকরী দৈর্ঘ্য যদি কমে দোলনকালটা কমবে। সিমিলারলি যদি আমরা এভাবে চিন্তা করি, অভিকর্ষ ত্বরণের মান কমে গেলে, ঠিক আছে, তাহলে টি এর মানটা বাড়বে, আর জি এর মানটা বেড়ে গেলে টি এর মানটা কমবে। খেয়াল করো যে সরল দোলক গত ক্লাসে দেখিয়েছি এইরকম একটা দৃঢ় অবলম্বন থেকে ঝুলিয়ে দেওয়া হয় একটা সুতার সাহায্যে। বাস্তবিক পক্ষে আদর্শ সরল দোলক তৈরি করা সম্ভব না। সরল দোলকের সংজ্ঞা থেকে আমরা জানি যে আয়তনহীন সুতা, অপ্রসারণশীল সুতা, এগুলো আসলে পাওয়া সম্ভব না। যার কারণে আমরা যতদূর সম্ভব আদর্শর কাছাকাছি রাখার চেষ্টা করি। ঠিক আছে, এখন এই দোলনকাল বলতে আমরা বুঝতেছি কি, এ বি সি যদি বলি, আমরা এ থেকে সিতে যে আবার যদি এতে ফিরে আসে সেটাকে বলেছিলাম আমরা দোলনকাল। যদি সেই দোলনকালের মানটা হয় 2 সেকেন্ড, অর্থাৎ এ বিন্দু থেকে যাত্রা শুরু করে সি বিন্দু হয়ে আবার যদি এ বিন্দুতে ফিরে আসতে একটা সরল দোলকের 2 সেকেন্ড সময় লাগে, সেটাকে আমরা বলেছিলাম সেকেন্ড দোলক। অর্থাৎ সেকেন্ড দোলক আমরা কখন বুঝবো? যে দোলকের দোলনকাল হচ্ছে 2 সেকেন্ড। দোলনকাল হচ্ছে 2 সেকেন্ড, অর্থাৎ এ থেকে সিতে যেতে সময় লাগবে 1 সেকেন্ড, আবার সি থেকে এ তে ফিরে আসতে সময় লাগবে 1 সেকেন্ড। এ থেকে সিতে যাওয়ার অর্থ হচ্ছে অর্ধ দোলনকাল। ঠিক আছে, সি থেকে এ তে ফিরে আসার অর্থ হচ্ছে অর্ধ দোলনকাল, আর দুইটা মিলে কিন্তু পূর্ণ দোলনকাল। তাহলে সেকেন্ড দোলকের ক্ষেত্রে অর্ধ দোলনকাল হবে 1 সেকেন্ড, অথবা পূর্ণ দোলনকাল বা শুধু দোলনকাল হবে হচ্ছে 2 সেকেন্ড। ঠিক আছে, আচ্ছা, আজকে আমরা পড়বো হচ্ছে সরল দোলকের যে দোলনকালটা আমরা বের করেছি, এই দোলনকালের সমীকরণের সাহায্যে অর্থাৎ সরল দোলকের সাহায্যে কি কি করা যেতে পারে, অর্থাৎ সরল দোলকের ব্যবহারটা শিখব। সরল দোলকের ব্যবহার, সরল দোলকের ব্যবহার খুবই সহজ। ঠিক আছে, সরল দোলকের ব্যবহার দেখো তো, এই সূত্রের মধ্যেই যেটা আছে সেটা দিয়ে একটু কাজ করি, যে টি = 2 পাই √L/g। এখান থেকে সরল দোলকের সাহায্যে খুবই সহজে অভিকর্ষ ত্বরণ জি এর মানটা নির্ণয় করা যায়। যদি আমি অভিকর্ষ ত্বরণের মানটা বের করতে চাই, যেহেতু এটা রুটের মধ্যে আছে, সেটা আমি চাচ্ছি, তাই এটাকে প্রথমে আমরা বর্গ করে নিব। = 4 পাই স্কয়ার L/g। তাহলে এখান থেকে আমি যদি জি লিখি, জি = হচ্ছে 4 পাই স্কয়ার L/t স্কয়ার। আমরা যে সমীকরণগুলো স্টাডি করছি বা স্টাডি করি সবসময় বিভিন্ন চ্যাপ্টারে, সেগুলো স্টাডি করার সময় একটু ভালোভাবে খেয়াল করব, ওই সমীকরণের মধ্যেই কিন্তু অনেক নৈর্ব্যক্তিক প্রশ্ন আছে, ভর্তি পরীক্ষা আসার মতো প্রশ্ন আছে, ঘুরিয়ে ঘাড়িয়ে এদিক দিয়ে ওদিক দিয়ে দিতে পারে কিন্তু প্রশ্নগুলো। তো একটা সমীকরণ ডেভেলপ করার সাথে সাথে আমরা ওগুলো নিয়ে একটু ভালোভাবে স্টাডি করে ফেলবো, যাতে করে যে কোনো ধরনের প্রশ্ন আসলে কিন্তু ওখান থেকে যেন আমরা আনসার করতে পারি। ঠিক আছে, তো খেয়াল করতে পারছো যে জি এর মানটা নির্ণয় করা যাবে কিসের মান জানতে হবে? এল এর মানটা জানতে হবে। আমাদের জানা আছে যে এল এর মানটা হচ্ছে, এল বলতে কার্যকরী দৈর্ঘ্য। তো একটা মিটার স্কেলের সাহায্যে যদি আমরা ঝুলন বিন্দু থেকে এই ববের, দেখো খেয়াল করে, ববের হচ্ছে পৃষ্ঠ পর্যন্ত দূরত্ব মেপে নিই, ঠিক আছে, সুতার দৈর্ঘ্য আর কি, তাহলে কিন্তু আমরা সুতার দৈর্ঘ্য পেলাম। আবার এই যে একটা স্ক্রু গজ বা স্লাইড ক্যালিপার্সের সাহায্যে এই ববের ব্যাস নির্ণয় করা যায়, জানা আছে আমাদের। ব্যাস নির্ণয় করে যদি সেটার ব্যাসার্ধ নির্ণয় করি, তাহলে এই সুতার দৈর্ঘ্য যোগ যদি করি আমরা ববের ব্যাসার্ধ,
ববের ব্যাসার্ধ, তাহলে আমরা পেয়ে যাব হচ্ছে ববের ব্যাসার্ধ, তাহলে আমরা পেয়ে যাব হচ্ছে কার্যকারী দৈর্ঘ্য। তাহলে আমরা পাবো হচ্ছে কার্যকারী দৈর্ঘ্য। তাহলে দুটো যোগ করলে আমরা কি পাবো? কার্যকারী দৈর্ঘ্য এল পাবো। কার্যকারী দৈর্ঘ্যটা পেয়ে যাব দুটা যোগ করলে। ঠিক আছে, এই কার্যকারী দৈর্ঘ্যকে গত ক্লাসে বলেছিলাম দোলক দৈর্ঘ্য বলা হয়, দোলক দৈর্ঘ্য বলা হয়। ঠিক আছে, এবং এই সমীকরণের মধ্যে কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যে এই জি এর মানটা খুবই সহজে নির্ণয় করা যায় সরল দোলকের সাহায্যে। তুমি ঘরে বসে জি এর মানটা বের করতে পারছো, ঘরে বসে। হয়তো একটু কম বেশি হবে, মোটামুটি ইরোর তো থাকবেই একটু। হ্যাঁ, মোটামুটি ঘরে বসে কিন্তু আমি সরল জি এর মানটা নির্ণয় করতে পারছি। কিন্তু দেখো, জি এর মান নির্ণয় করাটা কিন্তু কঠিন ব্যাপার। কিন্তু মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে কিন্তু অভিকর্ষ ত্বরণ বলে। একটা মুক্তভাবে পড়ন্ত বস্তুর বেগ কত পরিমাণ বৃদ্ধি পাচ্ছে বা না পাচ্ছে, কতটুকু বৃদ্ধি পাচ্ছে, এটা বের করা অবশ্যই কঠিন, তাই না? মুক্তভাবে একটা পড়ন্ত বস্তু দিতে হবে, ওটাকে কতটুকু বেগ বৃদ্ধি পাচ্ছে প্রতি সেকেন্ডে, এটা বের করা অবশ্যই একটু কঠিন ব্যাপার। কিন্তু এই কঠিন কাজটা সরল দোলক খুবই সহজে করে দিচ্ছে ঘরে বসে একেবারে। জি ইজ ইকাল টু 4π² এল ডিভাইড বাই টি স্কোয়ার। এল মানে কার্যকারী দৈর্ঘ্য কিন্তু আমরা পেয়ে গেলাম, অর্থাৎ এল ইজ ইকাল টু ছোট হাতের এল প্লাস হচ্ছে আর। সুতার দৈর্ঘ্যকে আমরা ছোট হাতের এল বলি, আর ববের ব্যাসার্ধকে ধরলাম হচ্ছে আর, আর কার্যকারী দৈর্ঘ্যকে আমরা বললাম হচ্ছে বড় হাতের এল। তো দেখো, ঘরে বসে আমরা মিটার স্কেল এবং স্লাইড ক্যালিপার্সের সাহায্যে বড় হাতের এলটা বের করে ফেললাম, অর্থাৎ কার্যকারী দৈর্ঘ্যটা বের করে ফেললাম। এবার কি করব? দোলনকাল বের করতে হবে, দোলনকালের বর্গ লাগবে। 4π², এটা তো সহজ। তো দোলনকালের বর্গ বের করতে হলে আগে দোলনকাল বের করতে হবে। আমরা কি করব? কৌণিক বিস্তার অল্প রাখবো। কৌণিক বিস্তার কেন অল্প রাখতে হয়, 4 ডিগ্রির মধ্যে রাখতে হয়, এটা ব্যাখ্যা কিন্তু দিয়েছি থিওরি পড়ানোর সময়। এটা যে দোলনকালের সমীকরণ ডেভেলপ করার সময় ব্যাখ্যা দিয়েছি কিন্তু, যে কেন হচ্ছে বিস্তার হচ্ছে ছোট রাখতে হবে, তাই না? সুন্দর করে ব্যাখ্যা দিয়েছি। ওকে, তো এখন একটা ক্ষুদ্র বিস্তারে, অল্প বিস্তারে, 4 ডিগ্রি কম বিস্তারে এটাকে দুলতে দিলাম, দিয়ে একটা স্টপ ওয়াচের সাহায্যে 25 থেকে 30টি দোলনের সময় বের করলাম। 25 থেকে 30টি দোলনের সময় বের করলাম। ঠিক আছে, তো 25 থেকে 30টি দোলনের সময় কেন নিচ্ছি আমি? কারণ একটা দোলনের সময়কাল মানেই কিন্তু, একটা পূর্ণ দোলনের সময়কাল মানেই কিন্তু দোলনকাল। তো একটা নিয়েই তো আমি বের করতে পারি। হ্যাঁ, বের করতে পারি। কেন কেন করছি না? এই কারণে করছি না, স্টপ ওয়াচ অন করা এবং বন্ধ করা একটা একটা দোলনের সময়টা সঠিকভাবে বের করাটা কঠিন হয়ে যায়। তুমি যে মুহূর্তে টাইম গণনা শুরু করলা, সেই মুহূর্তে ওই ছাড়ো নাই, একসাথে ছাড়ো নাই। আবার যে মুহূর্তে তুমি স্টপ ওয়াচ টিপেছো, সেই মুহূর্তে কিন্তু এই পাশে সর্বোচ্চ, এই পাশে এসে একেবারে এই পয়েন্ট এসেছে, এরকম কিন্তু হবে না, একটু কম বেশি হবে কিন্তু। তাহলে ইরোর পেয়ে যাবো বেশি। কিন্তু ওই ইরোরটা যদি আমি 25, 30, 40, 50টা দোলনের মধ্যে ভাগ করে দিই, ওই ইরোরটার পার্সেন্টেজ অনেক কমে যাবে না? হ্যাঁ, কমে যাবে। ইরোরটাকে কমানোর জন্য আমরা 25 থেকে 30, 40, 50 এরকম দোলনের সময় নেব, একটা দোলনের সময়টা বের করব। আমরা কিন্তু একটা দোলনের সময়টা বের করব। ঠিক আছে, একটা দোলনের সময়টা আমরা বের করব। তো আমাদের জানা আছে দোলন কাল মানে হচ্ছে একটি দোলনের সময়। তুমি মনে করো অনেকগুলা দোলনের সময় তুমি বের করলাম, 50-60টা। তো এন সংখ্যক বললাম, এন সংখ্যক, হ্যাঁ, পূর্ণ দোলন বা পূর্ণ দোলনের জন্য সময় লাগলো মনে করো হচ্ছে টি পরিমাণ, ছোট হাতের টি। যে কোনো সময়কে আমরা কিন্তু ছোট হাতের টি দ্বারা প্রকাশ করব। ওকে, তো একটি পূর্ণ দোলনের জন্য সময় হচ্ছে, দেখো, টি ডিভাইড বাই এন। খেয়াল করো, আমরা জেনেছি দোলনকালের সংজ্ঞা থেকে একটা পূর্ণ দোলনের জন্য যে সময়টা লাগে। অর্থাৎ যদি চিত্রটা আরো একবার দেখাই, এখান থেকে যে এখানে গেল সিতে, আবার এতে ফিরে আসলো, তাহলে যে সময়টা লাগে সেটাকে বলবো আমরা দোলনকাল। তাহলে অনেকগুলা দোলনের যদি সময় দেওয়া থাকে, তাহলে আমরা কি করব? ওখান থেকে হিসাব নিকাশের মাধ্যমে একটা দোলনের সময়টা বের করব। আমি কি বের করব? দোলন কাল বের করব। তার দোলন কাল ইজ ইকুয়াল টু কি পেলাম আমরা? দোলন কাল ইজ ইকুয়াল টু পেলাম, দেখো, টি ইজ ইকুয়াল টু টি ডিভাইড বাই এন। উপরে থাকবে সময় আর নিচে থাকবে হচ্ছে দোলন সংখ্যা, দোলন সংখ্যা। তো তো আমরা দেখো, তো এখন উল্টাপাল্টা হওয়ার কোনো প্রশ্নই ওঠে না, কারণ আমি সময় চাচ্ছি। দোলনকাল মানে কি? সময় না? তো সময়টা উপরে থাকবে।
এই সময়টা উপরে থাকবে, অনেকগুলো দোলনের সময়টা উপরে থাকবে, আর ভাগ করব আমরা হচ্ছে দোলন সংখ্যা দ্বারা, তাহলে দোলন কালটা পেয়ে যাব। এখন এই দোলন কালটা বের করে, গড় দোলন কালটা বের করে আমরা এই সমীকরণে বসিয়ে দিলেই কিন্তু আমাদের কি হয়ে যাবে, জি এর মানটা নির্ণয় হয়ে যাবে একেবারে ঘরে বসে। ঠিক আছে, ওকে। এখন তো আমাদের সূত্রটা একটু দেখি আবারও, যে আমাদের সূত্র ছিল জি ইজ ইকুয়াল টু 4 পাই স্কয়ার এল ডিভাইড বাই টি স্কয়ার। তারপর আমরা কি করলাম, দোলনকাল পরিবর্তন করলাম, কার্যকরী দৈর্ঘ্য পরিবর্তন করে বিভিন্ন কার্যকরী দৈর্ঘ্যের জন্য বিভিন্ন দোলনকাল নিলাম আমরা, নিয়ে দেখবো আমরা একটা প্লট করলাম, মনে করো একটা ছক কাগজে স্থাপন করলাম। দেখো তো খেয়াল করে, এখানে কে কে আছে, এখানে আছে হচ্ছে এল, এখানে আছে হচ্ছে টি স্কয়ার। তাহলে এল এবং টি স্কয়ারের মাধ্যমে আমরা জি এর মানটা যেহেতু বের করেছি, তাহলে খেয়াল করো এল, আর এখানে দিব হচ্ছে টি স্কয়ার। আমাদের জানা আছে যে কোনো একটা সমীকরণ যদি সরাসরি সমানুপাতিক হয়, দুইটা চলক যদি সরাসরি সমানুপাতিক হয়, তাহলে আমাদের মূল বিন্দুগামী সরলরেখা হবে, অথবা অর্থাৎ y ইকুয়াল টু mx টাইপের রেখা হবে, অথবা y ইকুয়াল টু mx প্লাস c টাইপের রেখা হবে। ঠিক আছে, তো মূল বিন্দুগামী অথবা মূল বিন্দু থেকে একটা সরল রেখা হবে আর কি। এরকম দেখো তো, এটা দেখাচ্ছে তোমাদের, এইটা দেখো তো, আমাদের সূত্র ছিল, মূল সূত্র ছিল এল ইজ ইকুয়াল টু, খেয়াল করো, এল ইজ ইকুয়াল টু যদি আমি বের করি, আচ্ছা টি স্কয়ার ইজ ইকুয়াল টু বের করো, টি স্কয়ার ইজ ইকুয়াল টু, খেয়াল করো দেখো তো, টি স্কয়ার ইজ ইকুয়াল টু 4 পাই স্কয়ার এল ভাগ জি। তোমাদের মনে থাকবে হয়তোবা যে এখানে এটা টি, কিন্তু এফ এর মধ্যে দেখাচ্ছে এটা টি। দেখো তো 4 পাই স্কয়ার এগুলো কিন্তু কনস্ট্যান্ট, জিটাও তো কনস্ট্যান্ট, জি এর মান কি পরিবর্তনশীল নাকি? না। আমি ঘরে বসে একটা সরল দোলকের সাহায্যে অভিকর্ষ ত্বরণ জি এর মানটা বের করতে চাচ্ছি। তা আমি যে জায়গাটাতে বসে আছি, এই জায়গায় জি এর মানটা পরিবর্তনশীল অবশ্যই না, এটা আমার হাতে তোমার হাতে নেই। আমি যদি এল এর মান পরিবর্তন করি, টি এর মান পরিবর্তন করি, হ্যাঁ করতে পারবো, কিন্তু জি এর মানটা তো আর পরিবর্তন হবে না। জি হচ্ছে প্রাকৃতিক ভাবে সৃষ্ট, পৃথিবীর পৃষ্ঠে যেমন অভিকর্ষ ত্বরণ হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, তাই না? তা আমি ইচ্ছা করলে কিন্তু এটাকে 10, 12 বা 8, 7 করতে পারবো না। আমি সরল দোলকের কার্যকরী দৈর্ঘ্য পরিবর্তন করব, সেখানে দোলনকাল পরিবর্তন পাবো, কিন্তু জি এর মানটা কিন্তু পরিবর্তন করতে পারবো না। দেখো তো, জি কনস্ট্যান্ট, তা দেখো তো টি স্কয়ার এর সাথে ইজ প্রপোর্শনাল টু এল, সরাসরি এলটা হচ্ছে সমানুপাতিক। খেয়াল করো, ভালো করে খেয়াল করো, এল আমি তোমাদের প্রথমের দিকে ক্লাসে কিন্তু সুন্দরভাবে গ্রাফ দেখানো শিখেছি সরলরেখার সমীকরণ ডেভেলপ করার মাধ্যমে, এখনো সেই জিনিসটাই আছে। টি স্কয়ারের সাথে এল একেবারে সরাসরি সমানুপাতিক, তাহলে এল আর টি স্কয়ার সমানুপাতিক সরাসরি, তাহলে এখন মূল বিন্দুগামী হবে নাকি উপর দিয়ে যাবে? তো একটু খেয়াল করতে বসাও তো, যে এখানে যদি আমি এল এর মান 0 বসাই, টি এর মান কত পাবো? হ্যাঁ 0 পাবো। টি এল এর মান যদি 0 বসাই, টি এর মান 0 পাবো, তার মানে কি? তার মানে মূল বিন্দুগামী সরলরেখা হবে, এটা উপর দিয়ে যাবে না। কিন্তু যদি আমি এল এর মান 0 বসানোর পরেও টি এর কিছু না কিছু মান থাকতো, টি স্কয়ারের কিছু না কিছু মান থাকতো, তাহলে কিন্তু আমি একটু উপর দিয়ে যাইতো, সেরকম সমীকরণ তোমাদের দেখানো হয়েছে। ওকে, এখন খেয়াল করো যে এখানে আমি অনেকগুলা কার্যকরী দৈর্ঘ্য পরিবর্তন করেছি, তার জন্য আমি দোলনকালটা পেয়েছি, দোলনকালের বর্গ পেয়েছি। প্লট করলে এরকম একটা সরলরেখা অবশ্যই পাবো আমরা, যেহেতু টি স্কয়ারের সাথে এলটা হচ্ছে একেবারে সরাসরি সমানুপাতিক। তো এখানে যে কোনো একটা বিন্দু নিলাম, আমি যে কোনো একটা বিন্দু নিলাম, তো বিন্দু নিলাম, নাম দিলাম পি, লম্ব টানলাম, তাহলে এটুকু এম। দেখো তো, এদিকেও আমি লম্ব টানলাম, এদিকেও আমি লম্ব টানলাম, ঠিক আছে, এটুকু তাহলে এন নাম দিলাম। তাহলে আমি যদি বলি যে আমি এখন এই লেখচিত্র থেকে এল টি স্কয়ারের মান বের করবো, এল আর টি স্কয়ারের মান বের করবো, মানে কি দাগিয়েছে এখানে, এল ভার্সেস টি স্কয়ার লেখচিত্র। এখান থেকে যদি আমি বের করতে চাই, খেয়াল করে, খুবই ইম্পর্টেন্ট কিন্তু এটা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন টেস্ট এখান থেকে ভেতর থেকে প্রশ্ন আসছিল। ঠিক আছে, মনে করো, তাহলে আমি কি পাবো দেখো তো, এই বরাবর দিয়েছি কি এল, আর এই বরাবর কি দিয়েছি টি স্কয়ার। তাহলে এখন দেখো যে এটা ও দিলাম, মূল বিন্দুটাকে ও দিলাম, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি না, 4 পাই স্কয়ার, এই বিন্দু যে কোনো বিন্দুই তুমি নিতে পারো, কোনো সমস্যা নাই, তো যে বিন্দুটা নিবা সেই বিন্দু বরাবর লম্ব টেনে এল এর মান নেব এক্স অক্ষের উপর, আর সেই বিন্দু বরাবর লম্ব টানবো এই বরাবর টি স্কয়ারের উপর, সেই বরাবর আমি টি স্কয়ার মান নেব। তাহলে এইটুকার মান কি হবে, এইটুকার মান হবে টি স্কয়ার, এইটুকার মান হচ্ছে এল, এই যে এই পর্যন্ত, ঠিক আছে, রিলেটেড। পি বিন্দুর জন্য এল এর মান কত, ও এম, আর টি স্কয়ারের মান কত, পি এম বা ও এন। তাহলে 4 পি স্কয়ার, 4 পাই স্কয়ার ও এম
ভাগ হচ্ছে লিখতে পারি এল এর মান ওএম পি বিন্দুর জন্য, ঠিক আছে। আর টি স্কয়ারের মান কত, পিএম বা হচ্ছে ওএম, পিএম বা হচ্ছে ওএম। তাহলে এখান থেকে কিন্তু আমরা বের করতে পারলাম আমাদের কাঙ্ক্ষিত জি এর মান লেখচিত্র থেকে। পরীক্ষায় কিন্তু একটা প্রশ্ন আসে কিন্তু এই ধরনের। এবার দেখো তো এই যে রেখাটা পেয়েছি এল টি স্কয়ার গ্রাফ হতে, এই লেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে কতখানি কোণ উৎপন্ন করেছে, সেটা পরিমাণ উৎপন্ন করেছে, সেটা পরিমাণ কোণ উৎপন্ন করেছে। তাহলে tan থিটা ইজ ইকুয়াল টু কত, tan থিটা ইজ ইকুয়াল লম্ব ভাগ ভূমি, লম্বের নাম কি পিএম, ভূমির নাম কি ওএম, বা আমি যদি একটু সাজিয়ে লিখি তো পিএম এর জায়গায় আমি ওএন লিখতে পারি, হ্যাঁ ওএন লিখতে পারি, ভাগ হচ্ছে ওএম। খেয়াল করো তো, তাহলে ওএন ভাগ ওএম ইজ ইকুয়াল টু ঢাল, এই রেখার ঢাল কিন্তু এই পাশে একটু লিখি টান দিয়ে, ঢালের মান কত এম, এম ইজ ইকুয়াল টু ওএন ভাগ ওএম, কিন্তু আমার এখানে লাগবে কি ওএম ভাগ ওএন, তাহলে আমি কি এখানে একটু সাজিয়ে লিখতে পারি না, 1 ভাগ এম ইজ ইকুয়াল টু ওএন ভাগ হচ্ছে ওএম, ও সরি ও এম টা উপরে যাবে আর নিচে আসবে হচ্ছে ও এন, 1 ভাগ এম। তাহলে আমরা কিন্তু এখানে যদি সরল রেখার একটু ঘুরায় যদি প্রশ্ন করে ঢাল বের করে, ঢাল যদি দেওয়া থাকে, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন কিন্তু, ঠিক আছে, রিসেন্ট কোন একটা সালে ঢাল দেওয়া আছে, এল টি স্কয়ার গ্রাফের ঢাল দেওয়া আছে, তাহলে ঢালটা কি হয় দেখো তো 4 পাই স্কয়ার ইন্টু 1 ডিভাইডেড বাই এম, 1 ডিভাইডেড বাই এম, কিন্তু খেয়াল করো 1 ডিভাইড বাই এম, সরাসরি ঢাল পাচ্ছি না আমি কিন্তু, কারণ ও এম ভাগ ও এন লম্ব ভাগ ভূমি, এটা কিন্তু আমি এল উপরে আছে, মানে কি ভূমিটাই উপরে আছে লম্বটাই কিন্তু নিচে আছে মেইন সূত্রে, তাই ভূমি ভাগ লম্বকে আমরা কি বলবো 1 ভাগ ঢাল, ঠিক আছে, 1 ভাগ এম, এস দ্বারা প্রকাশ করা হয় ঢালকে, প্রকাশ করা হয় ঢালকে। তাহলে আমরা এখান থেকে কোন ধরনের প্রশ্ন পড়লে আটকানোর কথা না, আমাদের যদি দোলনকাল প্রয়োজন হয়, আমরা আবারও মনে রাখি দোলনকাল যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমরা কি করব, অবশ্যই আমরা হচ্ছে সময়কে দোলন সংখ্যা দ্বারা ভাগ করে দোলনকালটা বের করি। এটা গেল হচ্ছে আমাদের হচ্ছে সরল দোলকের ব্যবহার, সরল দোলকের সাহায্যে আমরা বের করলাম কার্যকরী কি বলে অভিকর্ষ ত্বরণের মান, ঠিক আছে, অভিকর্ষ ত্বরণের মান একেবারে ভেঙে চুরে পড়ালাম। এখন এই গ্রাফটা তোমাকে যদি দাগাতে বলি যে এদিকে এল দিয়েছি এখানে টি দিয়েছি, তাহলে দেখাতে পারবা, বাসায় চেষ্টা করে দেখবা, এই পাশে এল দিয়েছি এই পাশে টি স্কয়ার না টি দিয়েছি, তাহলে কি হবে দেখো, আবারও গ্রাফটা দাগানো শেখাচ্ছি, টি স্কয়ারের সাথে এল কিন্তু সরাসরি সমানুপাতিক, এখানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কে আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কে, এখানে আমার স্বাধীন চলক হচ্ছে এল, এল এর উপর কিন্তু টি স্কয়ার নির্ভর করছে, এল এর দৈর্ঘ্য তুমি বাড়ালে দোলনকাল বাড়বে, এল এর দৈর্ঘ্যটা কমালে দোলনকাল কিন্তু কমবে, তার মানে এল এর উপর কিন্তু টি এর মানটা নির্ভর করছে দোলনকালের উপর কিন্তু, এজন্য আমরা কিন্তু এল কে দিয়েছি এক্স অক্ষে, এক্স অক্ষে কোন চলকটা দিতে হয়, স্বাধীন চলকটা দিতে হয়, আর ওয়াই অক্ষে দিয়েছি আমরা অধীন চলক, দিয়ে আমরা প্লট করলে এরকম পাবো, টি স্কয়ারের সঙ্গে এল সরাসরি সমানুপাতিক, এই জন্য আমি সরাসরি সমানুপাতিকের লেখচিত্র হবে হচ্ছে y is equal to mx বা y is equal to mx plus c টাইপের রেখা। এখানে যেহেতু আমি একটা খালি দেখবো যে এল এর মান 0 ধরলে টি এর মান 0 পাচ্ছে, তাই 0 থেকে শুরু হবে, তাই y is equal to mx টাইপ রেখা পেয়েছি আমরা, y is equal to mx টাইপ রেখা পেয়েছি আমরা, ঠিক আছে, ওকে, y is equal to mx টাইপ রেখা পেয়েছি। এবার আসে 2 নাম্বার, পাহাড়ের উচ্চতা নির্ণয়, সরল দোলকের সাহায্যে আমরা পাহাড়ের উচ্চতা নির্ণয় করতে পারি, পাহাড়ের উচ্চতা নির্ণয় করতে পারি, ভালো করে খেয়াল করবা, একেবারে সহজ সেটা, এবং এটা খুবই খুবই ইম্পর্টেন্ট, এগুলো এই সরল দোলকের ব্যবহার থিওরি আমরা সুন্দরভাবে পড়ে এসেছি, এগুলো আমাদের আটকানোর কথা না, ঠিক আছে, একটাও আটকানোর কথা না। তো একটা পাহাড় নিলাম আমরা, যেটা মনে করো ভূপৃষ্ঠ, ঠিক আছে, এটা ভূপৃষ্ঠ, ভূপৃষ্ঠ তো অনেক, এটা ভূপৃষ্ঠ মনে করো, হ্যাঁ এটা ভূপৃষ্ঠ, তো পাহাড় দাঁড়ালাম একটা, ভূপৃষ্ঠের উপর কোনো একটা জায়গায় পাহাড় আছে, খেয়াল করো এটা একটা পাহাড় মনে করো, এটা একটা পাহাড়, এই পাহাড়ের উচ্চতাটা আমরা বের করতে চাচ্ছি, এই পাহাড়ের উচ্চতাটা আমরা, এটা হচ্ছে ভূপৃষ্ঠ, এই পাহাড়ের উচ্চতা আমরা বের করতে চাচ্ছি, কার সাহায্যে, সরল দোলকের সাহায্যে। ধরে নিলাম আমরা, ধরে নিলাম এই পাহাড়ের উচ্চতা হচ্ছে, এই পাহাড়ের উচ্চতা হচ্ছে এইচ, এই পাহাড়ের উচ্চতা হচ্ছে এইচ, ঠিক আছে, এই পাহাড়ের উচ্চতা হচ্ছে এইচ, ভূপৃষ্ঠ থেকে এই পাহাড়ের উচ্চতা হচ্ছে এইচ, ওকে, আচ্ছা ভালো কথা, এটুকু হচ্ছে মান হচ্ছে এইচ, তো আমরা এই পাহাড়ের উচ্চতা নির্ণয় করবো কার সাহায্যে, সরল দোলকের সাহায্যে, ওকে। তাহলে আমরা কি করব, সরল দোলকের সাহায্যে
সরল দোলক, এটা পাহাড়ের পাদদেশে একবার সেট করব। এটা মনে করো পাহাড়ের পাদদেশ, মানে একেবারে ভূপৃষ্ঠ পাদদেশ, আর এটা হচ্ছে পাহাড়ের চূড়া, পাহাড়ের চূড়া, ঠিক আছে, পাহাড়ের চূড়া। ওকে, এটা হচ্ছে পাহাড়ের চূড়া, এই যে উচ্চতায় চূড়া আছে, আর পাদদেশটা হচ্ছে এখানে আছে, একেবারে ভূপৃষ্ঠ, পাদদেশ মানে হচ্ছে ভূপৃষ্ঠ। ওকে, তো এখন এখানে একটা সরল দোলক সেট করলাম, সুন্দর করে সরল দোলক সেট করে এখানে দোলনকাল নির্ণয় করব। তাহলে দোলনকালটা কত পাবো? টি ইজ ইকাল টু 2π√L/g পেলাম, ঠিক আছে। এটা কিন্তু পরীক্ষায় আসে, কিন্তু ভালো করে খেয়াল করবে, বিভিন্ন ভাবে আসে। 2π√L/g নির্ণয় করলাম। এখানে আবার মনে করো তুমি পাহাড়ে উঠে গেছো, এবার পাহাড়ে উঠে গেলে কি হবে? ওই সরল দোলকটা নিয়েই তুমি পাহাড়ে উঠে গেছো। দেখো তো তুমি কি কার্যকরী দৈর্ঘ্যের পরিবর্তন করেছো? না, কার্যকরী দৈর্ঘ্যের তুমি পরিবর্তন করো নাই। কি পরিবর্তন তাহলে হয়ে গেছে? অটোমেটিক্যালি পরিবর্তন হয়ে গেছে কি? জি এর মানটা অটোমেটিক্যালি পরিবর্তন হয়ে গেছে, জি এর মানটা অটোমেটিক্যালি পরিবর্তন হয়ে গেছে। আমরা জানি ভূপৃষ্ঠে জি এর মানটা সবচেয়ে বেশি, আর উপরের দিকে উঠলেও জি এর মানটা কমে যায় ন্যাচারালি, প্রাকৃতিক ভাবেই, হিসাব নিকাশ করে দেখেছি আমরা মহাকর্ষ চ্যাপ্টারে। আবার ভূপৃষ্ঠ থেকে নিচের দিকে নিয়ে গেলেও হচ্ছে অভিকর্ষ ত্বরণ জি এর মানটা কমে যায়। তাহলে দেখো তো এখানে জি এর মানটা কমে গেছে, তার মানে একই সরল দোলক নিয়েই তুমি পাহাড়ের উপরে উঠেছো এই উচ্চতায়, ঠিক আছে, বা এই গভীরতায়, আমরা এখানে উচ্চতা শেখাচ্ছি। হ্যাঁ, তো আমার জি এর মানটা কিন্তু কমে যাবে, জি এর মানটা কমে গেছে। তো জি এর মান যদি কমে যায় তাহলে কিন্তু টি এর মানটা আর এক থাকবে না, ভিন্ন হবে। তাই এখানে আমি দোলনকালটা লিখলাম হচ্ছে টি প্রাইম দ্বারা প্রকাশ করলাম, পাহাড়ের চূড়ায় দোলনকালটা টি প্রাইম দ্বারা প্রকাশ করলাম, কারণ ন্যাচারালি জি এর মানটা কিন্তু কমে গেছে। টি এর মানটা কমে যাওয়ার কারণে, জি এর মানটা কমে যাওয়ার কারণে টি এর মানটা পরিবর্তন হয়েছে। তাই আমরা কি লিখবো? 2π√L ভাগ হচ্ছে জি প্রাইম। দেখো খেয়াল করে, আমি এল কিন্তু পরিবর্তন করি নাই, কারণ পাহাড়ের পাদদেশে আমার কাছে যে সরল দোলকটা ছিল সেই সরল দোলকটা নিয়েই ব্যাগে করে মনে করো ওই পাহাড়ের উচ্চতায় উঠে গেছি। ওই সরল দোলকটা এবার পাহাড়ের চূড়ায় বসে বসে কি করছি? সেট করে দোলনকালটা নির্ণয় করলাম। সেই দোলনকালের নাম দিলাম কি আমরা? টি প্রাইম। আর পাদদেশের নাম কি দিলাম? টি। তাহলে এখন এই দুইটা ইনফরমেশন থেকেই কিন্তু আমরা এইচ এর মানটা বের করতে পারি, ঠিক আছে। তো আমরা লিখে নিই যে টি প্রাইম ভাগ হচ্ছে টি, টি প্রাইম বড় হবে। এখন প্রশ্ন সেটা কেন হবে একটু খেয়াল করো ভালো করে। একটা সরল দোলককে যখন আমি পাহাড়ের চূড়ায় নিয়ে গেলাম, জি এর মানটা কমে গেছে, আমরা এটা জানি যে ভূপৃষ্ঠে জি এর মানটা সর্বোচ্চ। জি এর মানটা যখন কমে গেল, দেখো জি এর মানের সাথে টি এর মানের সম্পর্ক কি? একেবারে ব্যস্তানুপাতিক, সুতরাং টি এর মানটা কিন্তু বেড়ে যাবে। জি এর মান কমে গেছে, টি এর মান বেড়ে গেছে। দেখো তো খেয়াল করে, টি এর মান যদি বেড়ে যায়, দোলনকাল যদি বেড়ে যায়, দোলনকাল যদি বেড়ে যায়, সরল দোলকটা ধীরে ধীরে চলবে, আস্তে আস্তে চলবে, আস্তে আস্তে চলবে। খেয়াল করো ভালো করে, পাহাড়ের উচ্চতায় নিয়ে গেলাম, অভিকর্ষ ত্বরণের মান কমে গেল, দোলনকাল বেড়ে গেল, আর সরল দোলকটা আস্তে আস্তে চলবে। দোলনকাল বেড়ে যাওয়ার অর্থ হচ্ছে সময় বেশি লাগতেছে একটা পূর্ণ দোলন দিতে। আর সময় বেশি লাগার অর্থ কি? আস্তে আস্তে চলতেছে সরল দোলকটা। খুবই বেসিক একটা কনসেপ্ট, পরীক্ষায় কিন্তু আসে, বিভিন্ন ভাবে আসে, ঠিক আছে। অবশ্যই সরল দোলকের দোলনকালটা বেড়ে যাবে, উপরে নিয়ে গেছে, জি এর মানটা কমে গেছে, ন্যাচারালি প্রাকৃতিক ভাবে। টি প্রাইম ভাগ টি দিলাম। তোমাকে যদি এখন প্রশ্ন করা হয় টি প্রাইম ভাগ টি এর মান কত হবে, ইজিলি তুমি বলতে পারবা স্যার 1 এর চাইতে বড় হবে। কোনো কিছুকে তার চাইতে ছোট সংখ্যা দ্বারা ভাগ করলে 1 এর চাইতে বড় হয়, ঠিক আছে, 1 এর চাইতে বড় হয়। তো আমরা বড় সংখ্যাটা উপরে রাখলাম, ঠিক আছে, কোনো কারণ নাই ছোট সংখ্যা উপরে রাখলে হবে না। হ্যাঁ হবে, কোনো সমস্যা নাই, একে রাখলেই হবে। আমি টি প্রাইম এটা নাম দিলাম হচ্ছে 2 নাম্বার, এটা নাম দিলাম হচ্ছে 1 নাম্বার। তার মানে একটা সরল দোলক আমি পাদদেশে সেট করে দোলনকাল পেয়েছি, পাহাড়ের চূড়ায় ওই একই সরল দোলক নিয়ে যে আরো একটা দোলনকাল পেলাম, ভাগ করে দিলাম। তাহলে কত পাচ্ছি দেখো তো? 2π√L ভাগ জি প্রাইম, আর এখানে পাচ্ছে যে 2π√L ভাগ জি। খেয়াল করে দেখো, টি প্রাইম ভাগ টি ইজ ইকাল টু পেয়েছি 2π কেটে গেল, এল এল কেটে গেল, √এর মধ্যে থাকলো, জিটা পাল্টে কে উপরে যাবে, জি ডিভাইড বাই জি প্রাইম। এটা আমরা পেলাম। তাহলে এখন খেয়াল করো তো একটু উল্টা পাল্টা, কিন্তু টি প্রাইম আছে উপরে, টি আছে নিচে, এটার মান কত বলো দেখি? হ্যাঁ, মান 1 এর চাইতে বড়, অবশ্যই 1 এর চাইতে বড়, অবশ্যই 1 এর চাইতে বড়, কমন সেন্স তাই বলে। টি প্রাইমের মান যদি বড় হয়, টি এর মান যদি বড় হয়, ছোট হয়, অবশ্যই 1 এর চাইতে বড়, ঠিক আছে, এটা একটা কমন সেন্স। এবার দেখো তো আমরা বলেছি, দেখো ঠিক মিলটা একটু খুঁজে বের করো। আমরা বলেছি বা হিসাব নিকাশ করে দেখেছি জি এর মানটা চাইতে
জি এর মানটা সবচেয়ে বেশি, অর্থাৎ ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মানটা সবচাইতে বেশি। কোথায় কম? উপরের দিকে উঠলেও কম, নিচের দিকে নামলেও কম, তাহলে জি প্রাইমের মানটা কম। তাহলে দেখো তো আমরা কি বলতে পারি না, জি ভাগ জি প্রাইম ইজ অলওয়েজ গ্রেটার দেন 1? হ্যাঁ বলতে পারি, জি এর মানটা তো অবশ্যই বড় জি প্রাইমের চেয়ে। কোনো কিছুকে যদি তার ছোট সংখ্যা দ্বারা ভাগ করি 1 এর চেয়ে বড় পাবো, হ্যাঁ পাবো। দেখো তো কমন সেন্স করে, ঠিক আছে ওকে। এই সমীকরণটা লিখলাম আমি এখানে, 3 নাম্বার দিলাম। এখান থেকে আমার টার্গেট কিন্তু এরকম ছিল না, আমার টার্গেট ছিল হচ্ছে পাহাড়ের উচ্চতা নির্ণয়, এইচ এর মান নির্ণয়। এই সমীকরণটা আমি ওপাশে আবারও লিখছি, লিখে জি এর মানটা এইচ এর মানটা বের করবো। হিসাব নিকাশ, সিম্পল ক্যালকুলেশন, আমাদের বুঝতে আর বাকি নাই, জাস্ট আমরা সিম্পলিফাই করব, সরলীকরণের মাধ্যমে এইচ এর মানটা বের করব। ওকে ওকে, তাহলে আমরা লিখছি টি প্রাইম ভাগ টি ইজ ইকুয়াল টু জি ভাগ হচ্ছে জি প্রাইম, রুট ওভার ছিল। ওকে, তো আমাদের মনে হয় জানাই আছে মহাকর্ষ অভিকর্ষ থেকে যে জি মানে হচ্ছে জিএম ভাগ আর স্কয়ার, হ্যাঁ জানি আমরা এটা, এবং এটা 9-10 থেকে জানি যে জি ইজ ইকুয়াল টু জিএম ভাগ আর স্কয়ার, হ্যাঁ জানি এটা। আর জি প্রাইম ইজ ইকুয়াল টু কত? জিএম ভাগ আর প্লাস এইচ হোল স্কয়ার, আর প্লাস এইচ হোল স্কয়ার, লিখে ফেলি জিএম ভাগ আর প্লাস এইচ হোল স্কয়ার, ঠিক আছে। তো এটা রুটটা একটু বড় করে দিতে হবে, দিলাম। দেওয়ার পরে দেখো জিএম জিএম কেটে গেল, উপরে জিএম নিচে, এটা উপরের জিএম, জিএম জিএম কেটে যাচ্ছে দেখতেই পাচ্ছ। তো এবার খেয়াল করো, জিএম জিএম যদি কেটে যায়, আর প্লাস এইচ হোল স্কয়ারটা পাল্টি খেয়ে উপরে চলে যাবে, পাল্টি দিয়ে উপরে দিয়ে দিই, আর প্লাস এইচ হোল স্কয়ার ভাগ হচ্ছে আর স্কয়ার। তো রুট এবং স্কয়ারে কেটে যায়, এটাও জানি আমরা। টি প্রাইম ভাগ টি, আস্তে ধীরে পড়াচ্ছি, একেবারে আস্তে ধীরে পড়াচ্ছি। টি প্রাইম ভাগ টি ইজ ইকুয়াল টু রুট ওভার স্কয়ারে কেটে গেলে আর প্লাস এইচ ডিভাইড বাই আর, আমাদের টার্গেট হচ্ছে এইচ বের করা। তো আলাদা করে লিখি, টি প্রাইম ভাগ টি ইজ ইকুয়াল টু আর ভাগ আর প্লাস হচ্ছে এইচ ভাগ আর, ঠিক আছে। তো 1 প্লাস এইচ ডিভাইড বাই আর পেলাম। তো এইচ ডিভাইড বাই আরটাকে আমি সামনে বাম পাশে নিচ্ছি, 1 প্লাস এইচ ভাগ আর ইজ ইকুয়াল টু টি প্রাইম ভাগ টি, তাই না? তাহলে এইচ ভাগ আর ইজ ইকুয়াল টু কত? টি প্রাইম ভাগ টি মাইনাস 1। তো আমরা কি পাচ্ছি? এইচ ইজ ইকুয়াল টু পাচ্ছি টি প্রাইম ভাগ টি মাইনাস 1 গুণ হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে স্যার এটা যদি 3 মার্কের জন্য পরীক্ষা আসে তাহলে আমি এই সূত্রটা সরাসরি ব্যবহার করতে পারছি, আর 4 মার্কের জন্য যদি আসে সমীকরণটাকে ডেভেলপ করে নিয়ে ব্যবহার করলে ভালো হয়। এটা এত কঠিন কিছু না, একেবারে সিম্পল। দেখো তো খুবই সিম্পল, একদম সিম্পল একটা ইকুয়েশন ডেভেলপিং। দেখো পাহাড়ের পাদদেশে টি এর মান, এখানে টি এর মান, টি প্রাইম দিয়ে খালি ভাগ করে দিয়েছি, জি আর জি প্রাইমের মানটা বসিয়েছি মহাকর্ষ থেকে, বসালে আমাদের এটা পেয়ে গেছি। ঠিক আছে, 4 মার্কের জন্য ঘ নাম্বারের জন্য যদি পরীক্ষা আসে আমরা একটু ডেভেলপিং করে সূত্রটা বসাবো। নাম্বার দিলাম হচ্ছে 4 নাম্বার। ঠিক আছে, তাহলে আমরা এখন পাহাড়ের চূড়ায় জ্বলনকাল যদি জানি, আর যদি হচ্ছে একেবারে পাহাড়ের পাদদেশে জানি, পৃথিবীর ব্যাসার্ধ আমাদের জানা আছে, যদি পরীক্ষার প্রশ্নে দেওয়া থাকে তাহলে আমরা তো দেওয়া থাকলোই, আর দেওয়া না থাকলে আমরা 6400 কিলোমিটার ধরে নিব, বা 6.4 গুণ 10⁶ মিটার ধরে নিব। তো আমরা একটু দেখো এই সমীকরণটাকে একটু দুই ভাবে লিখছি। দোলনকাল এভাবে তো লিখলামই, দেখো তো টি প্রাইম ভাগ টি কে কিন্তু আবার রুট ওভার জি প্রাইমও লেখা যায়। ঠিক আছে, তাহলে আমরা একবারে 3টা লিখছি, যে কি বলে এইচ ইজ ইকুয়াল টু টি প্রাইম ভাগ টি বিয়োগ 1। এখানে মনে রাখার বুদ্ধি কি জানো, তুমি যদি এখানে উল্টাপাল্টা করে ফেলো সমীকরণটা লিখতে, টি প্রাইম ভাগ টি, এখানে নেগেটিভ মান আসবে, নেগেটিভ মান আসলে তুমি পাল্টায় দিবা, উল্টায় দিবা। টি প্রাইম ভাগ টি না দিয়ে তুমি মনে করো পরীক্ষার খাতায় ভুলে গেছো পরীক্ষার সময় টি ভাগ টি প্রাইম দিয়েছো, এখানে তাহলে 1 এর চাইতে ছোট মান আসবে, এখানে বিয়োগ 1, নেগেটিভ চিহ্ন আসবে, নেগেটিভ চিহ্ন আসলেই তুমি কি করবা, উল্টায় দিবা, যে না টি ভাগ টি প্রাইম দিয়েছে তাহলে ভুল হয়েছে, আমি তাহলে উল্টায় দিই। ঠিক আছে, উপরে থাকবে হচ্ছে, দেখো একটু মনে খেয়াল করো, উপরে থাকবে হচ্ছে উপরের দোলনকাল, এই যে মানে উপরের দোলনকাল মানে কি চূড়ার দোলনকাল, আর নিচে থাকবে হচ্ছে নিচের দোলনকাল বা পাদদেশের দোলনকাল। মনে রাখার জন্য বললাম, উপরে থাকবে উপরের দোলনকাল, নিচে থাকবে নিচের দোলনকাল। প্রাইমটা কোনো ফ্যাক্টর না, উপরে কে আছে, উপরেরটা মানে পাহাড়ের চূড়ারটা, নিচে কে আছে, নিচেরটা মানে হচ্ছে পৃষ্ঠদেশেরটা ভূপৃষ্ঠেরটা, বিয়োগ 1 ইন্টু আর, নেগেটিভ চিহ্ন -1। ঠিক আছে, নেগেটিভ কিন্তু আসলেই তুমি ভুল বসবা, তোমার উল্টা পাল্টা হয়ে গেছে, জাস্ট পাল্টে দিয়ে দিবা ইন্টু আর। ঠিক আছে, অথবা এই টি ভাগ টি প্রাইমের জায়গায় আমরা লিখতে পারি রুট ওভার অফ জি ডিভাইড বাই জি প্রাইম বিয়োগ 1 ইন্টু হচ্ছে আর।
এইটা। তাহলে আমরা উচ্চতা নির্ণয় শিখে গেলাম। ঠিক আছে, তো আমরা একটু খেয়াল করি, একটা অঙ্ক করি তো, ছোট করে সুন্দর করে একটা অঙ্ক করি, যে একটি সেকেন্ড দোলককে, এই সেকেন্ড দোলক দিয়ে কিন্তু প্রশ্ন আসে। সেকেন্ড দোলক বললে হয় কি, দোলনকাল দেওয়াই আছে 2 সেকেন্ড। একটি সেকেন্ড দোলককে পাহাড়ের চূড়ায় নিয়ে গেলে বিভিন্ন ভাবে আসতে পারে, কিন্তু হাজারো উদাহরণ দেওয়া যাবে। ঠিক আছে, বিভিন্ন ভাবে পেঁচায় পুচায় কিন্তু আসতে পারে, আমরা পারবো আশা রাখি। একটি সেকেন্ড দোলককে পাহাড়ের চূড়ায় নিয়ে গেলে সেকেন্ড দোলকটি এবার আর সেকেন্ড দোলকের নিয়ে আচরণ করবে? প্রশ্নের উত্তর হচ্ছে না। ঠিক আছে, এখন আর করবে না, কারণ জি এর মানটা কমে গেছে, টি এর মানটা বেড়ে গেছে, তাই না? নিয়ে গেলে দোলকটি 100 সেকেন্ডে 201টি দোলন দেয়। 100 সেকেন্ডে 100 সেকেন্ড দোলনকাল বেড়ে যাওয়ার কথা, তাহলে 100 সেকেন্ডে না, সরি ভুল হয়েছে, এখানে 200 লিখতে হইতো। 200 মানে লজিক্যাল প্রশ্ন হতে হবে কি, দোলকটি 100 সেকেন্ডে 50টি 50 জায়গায় 49টি দোলন দিছে, 49টি দোলন দেয়। ঠিক আছে, লজিক্যাল প্রশ্ন করতে হবে, তো দোলনকাল তো বাড়াতে হবে, দোলনকাল তো আর কমবে না, লজিক্যাল প্রশ্ন হতে হবে। যদি আমি বলতাম 100 সেকেন্ডে 51টি দোলন দেয়, তার মানে কি দোলনকাল কমে গেছে, দোলনকাল কমে যাওয়া পসিবল না। পাহাড়ের চূড়ায় নিয়ে গেলে পসিবল না বলতে জেনারেলি পসিবল না, তাহলে কার অন্য কিছু ক্যাটাগরি করেছি আমরা, তাই না? ওকে, তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে পাহাড়ের উচ্চতা কত? পাহাড়ের উচ্চতা কত? তোমাদের আরো একটা নৈবের থেকে প্রশ্ন আসে যে শীতকালে গরমকালে কি ঘটনা ঘটে দোলনকাল। দেখো তো, শীতকালে হচ্ছে, গরমকালে কি, সুতা দ্বারা তো তুমি দোলকটা বানিয়েছো, সুতার দৈর্ঘ্য কি হয়ে যায়, বেড়ে যায়, প্রসারিত হয়, হিট বেশি, তাহলে কার্যকরী দৈর্ঘ্য বেড়ে গেলে দোলনকাল কি হবে? দোলনকাল বেড়ে যাবে। দোলনকাল বেড়ে গেলে কি হবে? দোলকটি আস্তে আস্তে চলবে। সিমিলারলি শীতকালে কি হবে? শীতকালে তো প্রসারণ হবে না, এবার সংকোচন হবে, তাপমাত্রা কমে যায় শীতকালে, তাহলে সংকোচন হওয়ার অর্থ হচ্ছে কার্যকরী দৈর্ঘ্যটা কমে গেছে, দোলনকাল কমে গেছে, আর দোলনকাল কমে যাওয়া মানে হচ্ছে জুড়ে জুড়ে চলবে। দোলনকাল কমে যাওয়া মানে কি? জুড়ে জুড়ে চলবে, মানে জুড়ে জুড়ে চলা মানে হচ্ছে তো দোলনকাল কম, সময় কম লাগতেছে একটা দোলন দিতে। ফিজিক্যালি সুন্দরভাবে চিন্তা করে উত্তর দিবা, ঝড়ের মতো মুখস্থ করো না, যেটা করলে এটা ওটা করলে না, সুন্দর করে বুঝে বুঝে তোমার মনের মধ্যে অন্তর চোখে কিন্তু থাকতে হবে যে না, এটা ধীরে ধীরে চলছে, মানে কি সময় বেশি লাগতেছে, সময় বেশি লাগা মানে কি দোলনকাল বেশি। ঠিক আছে, এভাবে চিন্তা করে দিবে, পার উচ্চতা নির্ণয় করতেছি আমরা। ঠিক আছে, তাহলে আমরা এইচ ইজ ইকুয়াল টু কত, টি প্রাইম ভাগ টি বিয়োগ 1 ইন্টু হচ্ছে আর। দেখো তো টি প্রাইমটা বের করতে হবে। টি প্রাইমটা কত দেখো তো, পাহাড়ের চূড়ায় দোলনকাল, পাহাড়ের চূড়ায় আমার কত সময় লেগেছে 100 সেকেন্ড, আর দোলন সময় কত 49 টি। তাহলে আমরা 100 কে 49 দ্বারা ভাগ করলেই পেয়ে যাবো আমাদের পাহাড়ের চূড়ায় দোলনকাল। ওকে, 100 ভাগ হচ্ছে 49, একটা দোলন কম দিয়েছে। এই দেখো, এবার একটা খেয়াল করব, আমার ক্যালকুলেটরে দেখো তোমরা দেখতে পাচ্ছ কিনা, আমি রেখেছি, দেখতে না পারলে সমস্যা নাই। আমার ক্যালকুলেটর উঠেছে 2.040816 সবগুলো আমি লিখেছি, সবগুলো না লিখলে কিন্তু সমস্যা আছে, রেজাল্টে অনেকটা হেরফের হয়ে যাবে। আমরা বলেছি আমাদের কম লিখবো না, যতটা পারি বেশি লিখবো, পয়েন্টের পর 5টা 6টা লিখলে আমার সমস্যা কি, ক্যালকুলেটর উঠেছে দেখে দেখে লিখবো, ছোট্ট একটা অঙ্ক। আর টি মানে কি, পাহাড়ের পাদদেশে দোলনকাল, মানে ভূপৃষ্ঠে দোলনকাল। কি বলেছি? সেকেন্ড দোলক, সেকেন্ড দোলক মানে কি 2 সেকেন্ড। দেখো তো দোলনকালটা বেড়ে গেছে, এখন আমার দরকার কি, এইচ এর মান বসিয়ে দিলেই কিন্তু আমরা এইচটা পেয়ে যাব। এইচ এর মান হচ্ছে 2.040816 ডিভাইড বাই হচ্ছে 2 ইন্টু হচ্ছে আর, আর এর মানটা আমাদের দেওয়া যদি থাকলো, না হলে আমরা কিন্তু 10⁶ মিটার ধরে নিব আমরা। ঠিক আছে, তাহলে 6.4 গুণ 10⁶। তো দেখো যে মানটা আসছে তাকে 2 দ্বারা ভাগ করব, অ্যান্সার ইজ ইকুয়াল টু
ভাগ হচ্ছে 2 ইজিক্যাল টু বিয়োগ হচ্ছে 1 একটা বাদ পড়েছে সরি এখানে একটা 1 হবে হ্যাঁ বিয়োগ 1 হবে একটা 1 এই যে বিয়োগ 1 দিলাম বিয়োগ 1 দিলাম বিয়োগ হচ্ছে 1 ইজিক্যাল টু অ্যানসার গুণ হচ্ছে 6.4 6.4 গুণ 10 টু দি পাওয়ার 6 তাহলে আমরা পেয়েছি যদি আমরা একটু পয়েন্ট নিই 130 পয়েন্ট হচ্ছে 612 মিটার গুণ 10 টু দি পাওয়ার 3 মিটার ঠিক আছে তার মানে হচ্ছে 130 কিলোমিটার 130.612 কিলোমিটার এটা মিটার কিলোমিটার লেখা লাগে না বুঝতে পেরেছেন কিলোমিটার লেখা লাগে না আমরা লিখলাম যদি 10 টু দি পাওয়ার 3 হাতের কাছে পেয়ে গেছি তাই লিখলাম ঠিক আছে আমাদের এটা আসলে খুব একটা ভালো অঙ্ক হয় নাই এত কিলোমিটার আসলে পাহাড়ের উচ্চতা পৃথিবীতে কোথাও নাই ঠিক আছে এভারেস্টের উচ্চতা মাত্র কত 8 কিলোমিটার 8.5 কিলোমিটার বা 9 কিলোমিটারের কাছাকাছি যাই হোক আমরা একটা জাস্ট একটা গণিত ক্যালকুলেশন করলাম ঠিক আছে যে এরকম ভাবে পরীক্ষা আসলে আমরা এভাবে করবো এটা হচ্ছে আমাদের গেল সরলদোলকের আরো একটা ব্যবহার আছে সেটা হচ্ছে সময় সংশোধন ওটা আমরা নেক্সট ক্লাসে দেখাবো এটুকু আমরা পড়ে ফেলি সুন্দরভাবে এটুকু পড়ে ফেলি আগে যা পড়িয়েছি সেগুলোর সাথে এটা একটু অ্যাড করে আমরা পড়বো ঠিক আছে আর কালকে ক্লাস নিতে চেয়েছিলাম তোমাদের সাথে তো প্রশ্ন যেহেতু তোমাদের গণিত পরীক্ষা কালকের ক্লাসটা নিচ্ছি না এবারে হচ্ছে তোমরা হচ্ছে ওই রবিবারে পরীক্ষা দিয়ে ওই পরীক্ষার পরে একটু 10 মিনিট রেস্ট নিয়ে বা মাথাটা ঠিক করে ওই 2টার সময় পড়াবো তোমাদের ঠিক আছে রিভিশন সোমবারে পরীক্ষা আছে আমাদের হচ্ছে পদার্থবিজ্ঞান তখন আমি ক্লাসটা নিব ঠিক আছে আজকে আর অনলাইনে আর বেশি দীর্ঘায়িত করলাম না এটুকুই থাক